আমাদের মাতৃভূমি, পুণ্যভূমি ভারতবর্ষ। বহু বছর পরাধীনতার পরে আমরা স্বাধীনতা লাভ করেছি। আমরা যদি আমাদের দেশ ভারতবর্ষে একটা ছবি মনে মনে অঙ্কন করি, তাহলে সে ছবি কেমন হবে, তার গঠন কেমন হবে? আমরা ভারতবর্ষকে কোন আকারে গড়তে চাই? বিরাট সামরিক শক্তির দেশরূপে? সেটা তো আদর্শ হতে পারে না। আর কোনো সামরিক জাতি বেশি দিন টিকেও থাকে না। তাহলে আমরা কীরকম গঠন চাই আমাদের দেশের? আজকের ভিডিও সেই উদ্দেশ্যেই। আজকে আমরা জানব স্বামীজির স্বপ্নের ভারতের রূপ। অল্প সময়ে সম্পূর্ণভাবে একটা ভিডিওর মাধ্যমে আনা তো সেটা সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করেছি স্বামীজির জীবনের কয়েকটি ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে আমাদের আদর্শ স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত। চলুন শুরু করি। ভারতবর্ষের মানুষকে স্বামীজি শিখিয়েছিলেন নিজের দেশ ও সংস্কৃতিকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। বিদেশে পাশ্চাত্য সভ্যতার বৈভবের মুখোমুখি দাঁড়িয়ে তার মনে কোনো হীনমন্যতার বোধ জেগে ওঠেনি, কারণ তিনি অনুভব করেছিলেন জগতের জন্য পাশ্চাত্যের জড় সভ্যতার চেয়ে ভারতের অধ্যাত্ম সভ্যতার প্রয়োজন কোনো অংশে কম নয়, বরং বেশি। তাই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মহিমা তিনি ঘোষণা করেছেন সগর্বে, উচ্চৈঃস্বরে, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে। তাঁর ওই দৃঢ় প্রত্যয় ও সাহসী মনোভাবের জন্যই পাশ্চাত্যের হাজার হাজার মানুষ ভারত ও ভারতীয় সভ্যতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠেছিল। ধর্ম মহাসভায় বিশ্ববাসীর কাছে কোন রূপে তিনি প্রতিভাত হয়েছিলেন তার নমুনা হিসাবে উপস্থিত করা যেতে পারে অ্যানি বেসান্তের বর্ণনা। অ্যানি বেসান্ত বলেছেন, চিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য, সিংহতুল্য গ্রীবা ও মস্তক, অন্তর্ভেদী দৃষ্টি, স্পন্দিত ওষ্ঠ, চকিত দ্রুত গতি, কমলা ও হলুদ রঙের পোশাকে পরমাশ্চর্য ব্যক্তিত্ব। স্বামী বিবেকানন্দের সম্বন্ধে আমার প্রথম প্রতিক্রিয়ার রূপ এই। অ্যানি বেসান্ত বলেছেন, ধর্ম মহাসভার প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট কক্ষে যখন আমি তাকে প্রথম দেখলাম, সন্ন্যাসী তার পরিচয় নিশ্চয়ই, কিন্তু সৈনিক সন্ন্যাসী তিনি। প্রথম দর্শনে বরং সন্ন্যাসীর চেয়ে সৈনিকই বেশি মনে হয়। মঞ্চ থেকে এখন নেমে এসেছেন। দেশ ও জাতির গর্ব ফুটে উঠেছে দেহের রেখায় রেখায়। পৃথিবীর প্রাচীনতম ধর্মের প্রতিনিধি পরিবেষ্টিত হয়ে আছে কৌতূহলী অর্বাচীনদের দ্বারা, যারা কোনো মতেই নিজেদের দাবি ত্যাগে প্রস্তুত নয়, যারা যেন বলতে চায় তিনি যে সুপ্রাচীন ধর্মের প্রতীক পুরুষ। সেই ধর্ম আশেপাশে সমবেত ধর্মসমূহের মহিমার চেয়ে হীনতর। কিন্তু না, তা হবার নয়। ধাবমান ও উদ্ধত পশ্চিম দেশের কাছে ভারত যতক্ষণ তার এই বাণীবহ সন্তান বর্তমান আছে, ততক্ষণ লজ্জিত থাকবে না। ভারতের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের মধ্যে রানীর মতো যে দেশ থেকে তিনি এসেছেন, তার মর্যাদার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। প্রাণবন্ত, শক্তিধর, নির্দিষ্ট উদ্দেশ্যে স্থির স্বামী বিবেকানন্দ। পুরুষের মধ্যে পুরুষ, নিজেকে উত্তোলন করার সামর্থ্য সম্পূর্ণ চরিত্র। চিকাগো ধর্ম মহাসভায় প্রথম দিনের বক্তৃতাই স্বামীজিকে আমেরিকা জনসাধারণের কাছে বিখ্যাত করে তুলেছিল।
প্রথম দিনের বক্তৃতার পর রাতে আমেরিকার বিরাট এক ধনী গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে স্বামীজিকে রাখা হয়। কিন্তু ওই বিলাস বৈভবের মধ্যেও স্বামীজির মনে পড়ে গেল ভারতবর্ষের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা। সঙ্গে সঙ্গে সমস্ত মান সম্মান জাঁকজমক স্বামীজির কাছে অসহ্য মনে হতে লাগল। গভীর দুঃখে স্বামীজির মন ভরে উঠল। পালকের শয্যা তাঁর গায়ে কাঁটার মতো বিঁধতে লাগল। বিছানা ছেড়ে স্বামীজি মাটিতে এসে শুলেন আর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন, মা, আমার দেশ যখন চরম দারিদ্র্যে ডুবে আছে, তখন মানব যশের আকাঙ্ক্ষা কে করে? আমার ভারতবাসীরা কি গরিব, কি দুর্দশারই মধ্যে আমরা এসে পড়েছি। এক মুঠো ভাতের অভাবে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর এদেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। ভারতের জনসাধারণকে কে ওঠাবে? কে তাদের মুখে অন্ন দেবে? মা, দেখিয়ে দাও কিভাবে আমি তাদের সেবা করতে পারি। এর কয়েক বছর পরের ঘটনা। বেলুড় মঠে স্বামীজি যে ঘরে আছেন তার পাশের ঘরেই আছেন তার এক গুরু ভাই, স্বামী বিজ্ঞানানন্দ হরিপ্রসন্ন মহারাজ। স্বামীজি যাকে স্নেহ ভরে পেষণ বলে ডাকতেন। একদিন মাঝরাতে স্বামীজির কান্নার শব্দে তাঁর ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে ব্যস্ত সমস্তভাবে স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন মেঝের ওপর পড়ে করুণ স্বরে কাঁদছেন স্বামীজি। কোনো দিকে খেয়াল নেই। বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করলেন, স্বামীজি, আপনার কি শরীর খারাপ? বিজ্ঞানানন্দজির গলার স্বরে স্বামীজির চেতনা হলো। চমকে উঠে বললেন, কে পেষণ? আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস। শরীর খারাপ হয়নি, দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না। মনটা বেদনায় ছটপট করছে, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। বিদেশ থেকে ফেরবার সময় একজন ইংরেজ বন্ধু স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, পাশ্চাত্যের বিলাস বৈভবের মধ্যে 4 বছর কাটানোর পর তাঁর মাতৃভূমি তার কাছে কেমন মনে হবে? স্বামীজি উত্তর দিয়েছিলেন, বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারতের বাতাস আমার কাছে পবিত্র। ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। দেশের জন্য যন্ত্রণা, দেশের জন্য ভালোবাসা যেন শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল। স্বামীজির সংস্পর্শে যিনি আসতেন, ভারত প্রেম তাঁর মধ্যেও অনিবার্যভাবে সংক্রামিত হতো। ভগিনী ক্রিস্টিন লিখেছেন, আমাদের ভারত প্রেমের জন্ম হয়েছিল মনে হয় ঠিক সেই মুহূর্তটিতেই, যখন আমরা প্রথম স্বামীজির সেই অদ্ভুত কণ্ঠস্বরে ইন্ডিয়া শব্দটি উচ্চারিত হতে শুনলাম। 5 অক্ষরের এই ছোট্ট শব্দটিতে যে এত কিছু ভরিয়ে দেয়া যেতে পারে তা প্রায় অবিশ্বাস্য মনে হবে। তাতে ছিল ভালোবাসা, গভীর আবেগ, গর্ব, ঘরে ফেরার ব্যাকুলতা, পূজা, বিচ্ছেদ বেদনা ও শৌর্য। 1000 পৃষ্ঠা লিখলেও কেউ অন্যের মধ্যে এরকম ভাব জাগাতে পারে না। স্বামীজির মুখে উচ্চারিত সেই শব্দটির মধ্যে এমন একটা জাদু শক্তি ছিল যা শ্রোতাদের অন্তরে ভারত প্রেম জাগিয়ে তুলত।
তারপর থেকে চিরদিনের জন্য ভারতবর্ষ হয়ে উঠত তাদের অন্তরের আকাঙ্ক্ষিত ভূমি। ভারতবর্ষ সম্পর্কীয় সব কিছুই, ভারতবর্ষের মানুষ, ভারতবাসীর আচার ব্যবহার ও রীতিনীতি, ভারতের ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিক ধ্যান ধারণা ও স্বাস্থ্য, ভারতবর্ষের নদ নদী, পাহাড় পর্বত ও স্থলভূমি, সব কিছুই তাদের কাছে হয়ে উঠত আকর্ষণীয় এবং জীবন্ত। হিতবাদী পত্রিকার স্বনামধন্য সম্পাদক পণ্ডিত সখারাম গণেশ দেউস্কর স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন। সঙ্গে আরও দুজন ভদ্রলোক। সেই দুজনের মধ্যে একজন পাঞ্জাবি। পাঞ্জাবে তখন তীব্র খাদ্য সংকট চলছে। আগন্তুকদের মধ্যে একজন পাঞ্জাবি আছেন জেনে স্বামীজি তাদের সঙ্গে ওই প্রদেশের অন্ন সমস্যা এবং আনুষাঙ্গিক অন্যান্য সমস্যা নিয়েই শুধু আলোচনা করলেন, অন্য কোনো প্রসঙ্গে গেলেন না। বিদায় নেয়ার সময় পাঞ্জাবি ভদ্রলোক স্বামীজিকে বললেন, মহাশয়, আমরা খুব আশা করে এসেছিলাম যে আপনার কাছ থেকে ধর্মের নানা উপদেশ শুনব, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আলোচনা সাধারণ বিষয়ের দিকেই চলে গেল। দিনটাই বৃথা গেল। স্বামীজির মুখ তৎক্ষণাৎ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, যে পর্যন্ত আমার দেশের একটা কুকুরও অভুক্ত থাকবে, সে পর্যন্ত আমার ধর্ম হবে তাকে খাওয়ানো ও তার যত্ন করা। তাছাড়া আর সব কিছুই হয় ধর্মধ্বজিতা, নয়তো অধর্ম। আগন্তুক তিনজনই স্বামীজির এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। স্বামীজির শরীর ত্যাগের পর দেউস্কর বলেছিলেন, স্বামীজির এই কথাগুলো তাঁর অন্তরে চিরকাল জ্বলন্ত অক্ষরে মুদ্রিত হয়ে গেছিল। সেই প্রথম তিনি উপলব্ধি করতে পেরেছিলেন প্রকৃত স্বদেশপ্রেম কী।